স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। স্বাগত চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। এই অনুষ্ঠানে অর্থনীতির নানা প্রসঙ্গ নিয়ে কথা বলি। আসছে অর্থ বছরে বাজেট নিয়ে আজ আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য সচিব পদমর্যাদার কর্মকর্তা ডক্টর মঞ্জুর হোসেন। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। জি, ধন্যবাদ। অন্যান্য অর্থ বছরে বাজেট ঘোষণার পর বাজারে একটা আতঙ্ক তৈরি হয়, কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে, কোনটার কমবে। সাধারণ মানুষ অস্বস্তিতে থাকেন। গেল 15 বছরের মধ্যে মনে হয় এবারই একটু ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই আতঙ্কটা নাই। আর কি কি স্বস্তির বিষয় এবারের বাজেটে লক্ষণীয়? আপনি যদি দেখেন, এটার মধ্যে বেশ কিছু নতুনত্ব আছে এবং নতুন ধরনের করে সাজানো হয়েছে। একটা যদি আপনি জনগণের কথা বলেন, আমি বলবো এটা অনেকটা জনবান্ধব করে করা হয়েছে। এটা শুধু যে আমি সরকারে আছি তাই বলে বলছি তা না, এটা আমার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্টও বলতে পারেন অ্যাজ অ্যান ইকোনমিস্ট হিসেবে। তার কারণ হচ্ছে, একটা তো বললেন যে দ্রব্যমূল্যের উপর কোনোভাবেই এমন কিছু করা হয়নি, আরোপ করা হয়নি যাতে করে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এবছরের বাজেটে বিশেষ করে সোশ্যাল সেফটি নেট, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেগুলো জনগণের জন্য খুবই দরকারি এবং এটা জনগণের অনেক দিন যাবত চাহিদা এবং অনেক দিন চাওয়া। আসলে আমরা গত অনেক বছর যাবতই শুনি, প্রথমে বাজেট আসলেই বলা হয় শিক্ষায় বেশি বরাদ্দ দেওয়া হয়নি, স্বাস্থ্যে বেশি বরাদ্দ দেওয়া হয়নি, তারপর সামাজিক সুরক্ষায় বেশি বরাদ্দ দেওয়া হয়নি। সুতরাং এবার সেগুলোকে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। তৃতীয়ত হচ্ছে, এখানে সরকারের, আপনারা দেখবেন যে এটা একটা সরকারের, যে আমরা একটা ভঙ্গুর অর্থনীতি থেকে পেয়ে আসছি গত 5-7 বছর, যে অর্থনীতির অবস্থা খুবই মন্দার দিকে, সেই অর্থনৈতিক অবস্থাকে পুনরুদ্ধার করার জন্য কিছু কৌশলের অবতারণা করা হয়েছে বা কৌশল নির্ধারণ করা হয়েছে, যাতে করে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীলতা অর্জন করা যায়, মূল্যস্ফীতিটাকে একটা সহনীয় পর্যায়ে রাখা যায়। সেটার কারণেই আসলে এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানো হয়নি। একটা পরিবেশ বান্ধব অর্থনীতি বা পরিবেশ বান্ধব একটা সমাজ যাতে পাওয়া যায়, সেদিক থেকে অনেকগুলো আপনি দেখবেন যে অ্যাটেম্প নেওয়া হয়েছে। সেই দিক থেকে বিশেষ করে তারপরে নেওয়া হয়েছে, যেমন ইলেকট্রিক বাসের কথা বলা হয়েছে, তারপরে সোলার এনার্জিতে সেবা মানে আরও প্রণোদনা দেওয়া হয়েছে যাতে করে সোলার এনার্জিতে দিকে যাওয়া যায়। তার মানে একটা ক্লিন এনার্জির দিকে সরকার যাতে ট্রানজিশন করতে পারে, সরকার যে আছে টার্গেট আছে সেদিকে বলা হয়েছে। কর্মসংস্থানের উপর জোর দেওয়া হয়েছে, অনেকগুলা খাতে কর্মসংস্থানের বিভিন্ন টার্গেট দেওয়া হয়েছে। তারপরে আছে ওভারঅল আছে, যেমন দেশে অর্থনীতিকে যদি আমরা সামনের বছরে এই ভঙ্গুর অবস্থা থেকে তুলে ধরতে পারি, রিকভার করতে পারি এবং রেস্টোরেশন যেটা বলছি আমরা, উত্তরণের দিকে যেতে পারি, সেজন্য একটা বড় চালিকা শক্তি হতে পারে শিল্প। তো শিল্পের অবস্থা তো আমরা গত কয়েক বছর দেখছি যে জিডিপির প্রবৃদ্ধি কমে আসছে। গত বছর ছিল 3.5%-এর মতো, এই বছরের প্রক্ষেপণ অনুযায়ী মোটামুটি 4 বা 4 থেকে একটু বেশি, 4.15 এরকম। তো এটাকে তুলে ধরতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই। শিল্পায়নের জন্য সরকার 60,000 কোটি টাকার একটা প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে, যাতে রুগ্ন শিল্পগুলোকে, যেসব শিল্প বন্ধ হয়ে গেছে সেগুলোকে যাতে প্রণোদনা দিয়ে তুলে আনা যায়, এই ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। সুতরাং এই জায়গাগুলোর থেকে আমি মনে করি যে এবারের বাজেট সরকারের যে লক্ষ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনগণের উপকার করা, এই বিষয়গুলোকে টার্গেট করেই অনেক কিছু করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে লক্ষ্য 7.5% নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছে সরকার, কিন্তু বাজার ব্যবস্থাপনায় নিত্যদিনের অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের প্রভাব, সেই সাথে চাঁদাবাজের ঘটনা প্রায় অভিযোগ শোনা যায়। সরকারের এদিক থেকে কি কর্মসূচি থাকবে? একটা হচ্ছে যে মূল্যস্ফীতি তো আসলে একদিনে কমানো সম্ভব না, আবার আজকের বাজার ব্যবস্থাপনা দিয়ে 1 বছর পরে মূল্যস্ফীতি কী হবে সেটা বল। মূল্যস্ফীতির দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনি যেটা বললাম বাজার ব্যবস্থাপনা বা সরবরাহ ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে আমরা যেটা বলি ডিমান্ড ব্যবস্থাপনা, চাহিদার ব্যবস্থাপনা, সেটা মোটামুটি মনিটারি পলিসি দিয়ে অ্যাড্রেস করা হয়। তো গত বেশ কিছু দিনের মূল্যস্ফীতির যে বিহেভিয়ার বা ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখি, তাতে করে মনে হয় যে বাংলাদেশের মূল্যস্ফীতি মোস্টলি সরবরাহ ব্যবস্থাপনার উপরে নির্ভরশীল, সরবরাহের উপর নির্ভরশীল। তার কারণ হচ্ছে
কিছু মূল্যস্ফীতি আসছে বহির্বিশ্বের যে সংকটগুলো, জ্বালানি সংকট বলেন, অন্যান্য বিষয়গুলো, এগুলো থেকে। দ্বিতীয় আসছে আমাদের উৎপাদনশীলতা কমে যাওয়া, এগুলোর কারণ আছে। কারণ যে আমরা একটু আগে বললাম যে প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন অনেক ক্ষেত্রে কমে গেছে, চাহিদা কমে গেছে, অনেক কিছুর ইম্পোর্ট করতে হচ্ছে। তৃতীয় হচ্ছে আপনি যেটা বললেন যে বাজারে যে অব্যবস্থাপনা আছে, চাঁদাবাজি বলেন, চাঁদাবাজি বাংলাদেশে আগেও ছিল, তাতে করে যে মূল্যস্ফীতি সবসময় বেড়েছে কমেছে তা না, কিন্তু এটা একটা পার্ট অফ দি ওভারঅল ইনফ্লেশন ম্যানেজমেন্ট। তো ইনফ্লেশনের সাথে ওভারঅল অর্থনীতির যে গতি তার সাথে একটা সম্পর্ক আছে। যদি অর্থনীতি, আমি মনে করি যে সরকার যে ধারণা করছে যে প্রবৃদ্ধি যদি বেশি অর্জন করার সুযোগ মানে সম্ভব হয়, যদি উৎপাদনশীলতা বাড়ানো যায়, বিনিয়োগ বাড়ানো যায়, তাহলে যেটা হবে যে মানি সাপ্লাইটা যদি মোটামুটি লেভেলে থাকে, তাহলে আমার ধারণা যে মূল্যস্ফীতি ধীরে ধীরে কমে আসবে এবং সরকার যেটা আশা করছে হয়তো 7.5 বা তারও কমেও আসতে পারে, তার চেয়ে নেমে আসতে পারে। নতুন কর্মসংস্থান বৃদ্ধির একটা উদ্যোগ আমরা এই বাজেটে দেখেছি, আপনিও আপনার বক্তব্যে বললেন। এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে পুরনো বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো সচল করতে 60,000 কোটি টাকার যে উদ্যোগ সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে নেওয়া হয়েছে, যেখানে বিদ্যমান ব্যবসায়ীরাই জ্বালানি সংকট, অবকাঠামো সংকট, পদ্ধতিগত ত্রুটির কারণে ভোগান্তিতে পড়ছেন, সেখানে এই উদ্যোগ কতটুকু কার্যকর হবে? এটা একটা বড় কনসার্ন যে একটা তো হচ্ছে যেসব কারখানা বন্ধ হয়েছে তারা কি আসলে জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়েছে, তা তো না। অনেকে হয়তো মানে তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স যেটা বলি, আর্থিক অবস্থা, লোনের মানে সিচুয়েশন, এসব কারণে হয়েছে। অনেকে বিজনেসের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা হতে পারে। আর থার্ড ফ্যাক্টর হতে পারে আপনি জ্বালানির সরবরাহের বিষয়। এখন একটা হচ্ছে যে সরকার তো জ্বালানি যতটুকু সরবরাহ করছে, গ্যাসের জন্য সরকারের কিছু পদক্ষেপ এই বাজেটেও আপনারা দেখেছেন, কিছু নতুন কূপ খননের কথা বলা হয়েছে, এলএনজির আমদানির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারের এখন যে ডিস্ট্রিবিউশন বা ইনস্টল ক্যাপাসিটি আমরা যেটা বলি, সেটা কিন্তু যা বিদ্যুৎ উৎপাদন হয় তার চাইতে অনেক বেশি। এখন আমাদের যেটা করা দরকার, সরকার যেটা করার চেষ্টা করছে যাতে এই ক্যাপাসিটিটা পুরোটা ব্যবহার করা যায় উদ্ভূত, সেক্ষেত্রে কিছু সমস্যা আছে। অতীতে তো এটা অনেকটাই বিদ্যুৎ অংশটা আসলে এমনভাবে করা হয়েছে যাতে করে অনেকটা কিছু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য ক্যাপাসিটি চার্জ দিয়ে বিভিন্নভাবে করা হয়েছে, দেশের মানে ক্ষতি করে ভর্তুকি বাড়িয়ে দিয়ে। তো সেই জায়গাগুলোতে কিছুটা মানে রেশনালাইজেশন একটা চেষ্টা করা হচ্ছে। বিদ্যুৎ আমাদের যেই সামনের দিনগুলোতে বিদ্যুতের যেই পাইপলাইন, তাতে দেখা যাচ্ছে যেমন রূপপুর পারমাণবিক থেকে আসবে প্রায় আগামী 2 বছরের মধ্যে হয়তো 2000-এর উপরে মেগাওয়াট। তারপরে সরকারের কিছুটা তো ইম্পোর্টের ব্যবস্থা আছে। তারপরে সৌর বিদ্যুতের জন্য সরকারের একটা বড় পরিকল্পনা আছে। তো এগুলো যদি হয়, অ্যাট দ্য সেম টাইম যদি গ্যাস খুব খনন করে, এগুলো হয়তো 1 বছরে হবে না, কিন্তু আগামী 2-4 বছরের মধ্যে কিন্তু এই জিনিসগুলো একটা শেপে আসবে এবং তাতে করে হয়তো দেখা যাবে যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে আগামী 2 বছরের মধ্যে বা 3 বছরের মাথায়। ব্যবসায়ীদের বর্তমান পরিবেশ নিয়ে অভিযোগ রয়েছে, সেখানে এই যে 10 থেকে 15 বছরের মধ্যে ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ব্যক্তিরা নতুন করে কতটুকু স্ট্রাগল করলে সফল হবে না, অথবা আদৌ সম্ভব কি না? না, একটা হচ্ছে যে এখানে তো আসলে জোর করে কাউকে দিয়ে ইনভেস্টমেন্ট বা ইন্ডাস্ট্রি চালু করা যাবে না। যারা মনে করে যে তার সব ইনফ্রাস্ট্রাকচারটা আছে, তার ফ্যাক্টরি আছে, তার মাল মানে মেশিনারিজ আছে, সব কিছু আছে, কিন্তু সে মূলধনের অভাবে হয়তো শুরু করতে পারছে না, অথবা তার কোনো ভ্যালিড রিজন আছে যে কারণে সে ব্যবসাটা শুরু করতে পারছে না। এবং সেক্ষেত্রে যদি তার জ্বালানি সংকট থাকে, সেটা পেতে গেলে তার কী সমস্যা হবে, সেগুলো বলা হয়েছে যে এই জন্যই বলা হয়েছে যে এই যে তাদেরকে এক্সট্রা একটা প্রণোদনা বা একটা ফাইন্যান্সিং করার ব্যবস্থা করা হলো, তাদেরকেই করা হবে যারা এটা নিতে আগ্রহী এবং যারা সত্যিকার অর্থেই মানে উৎপাদনে যেতে আগ্রহী, সত্যিকার ব্যবসায়ী বা সত্যিকার যাতে বিনিয়োগকারী। তো সেই জিনিসটার উপর ভিত্তি করে নির্ভর করছে আসলে এটা কতটুকু সফল হবে তার উপর। বিনিয়োগ এবং কর্মসংস্থানের বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম। বিদ্যমান অর্থনৈতিক পরিবেশে সরকারের যে নতুন উদ্যোগ, সেটা কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়বে? সরকার চাচ্ছে চ্যালেঞ্জকে মোকাবিলা করার জন্য, চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য, এটা হচ্ছে কথা। এখন বিনিয়োগের সরকারের অনেকগুলো পরিকল্পনা আছে, তার মধ্যে একটা ধরেন যে এই যে 60,000 কোটি টাকার যে একটা প্যাকেজ রাখা হলো, রিফাইন্যান্সিং প্যাকেজ বলেন, সেটা একটা বিনিয়োগের অংশ। দ্বিতীয় হচ্ছে যে সরকার এফডিআইকে আস্তে আস্তে বাড়াতে চায়, সেজন্য বিনিয়োগ বান্ধব কিছু পলিসিও নেওয়া হচ্ছে, সেগুলো কিছুটা ডিরেকশন এই বাজেটেও আছে, সেটা একটা বিষয়।
তো এই বিষয়গুলো যদি সঠিকভাবে যদি পরিপালিত হয়, সরকার যদি একটা বিনিয়োগ বান্ধব একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, জনগণের মধ্যে, ব্যবসায়ীদের মধ্যে যদি ওই আস্থাটা ফিরে আসে, আমার ধারণা ব্যবসায়ীরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাজেটের পরবর্তী তারা প্রত্যেকেই প্রায় ওয়েলকাম করেছে এই ধরনের বাজেটকে। এটা মোটামুটি পুরোটাই ব্যবসা বান্ধব এবং জনবান্ধব টাইপেরই করা হয়েছে। সুতরাং তারা যদি সেই আস্থাটা পায়, কারণ হচ্ছে এটা একটা নির্বাচিত সরকার এবং তারা আগামী 5 বছরের জন্য হিউজ একটা ম্যান্ডেট নিয়ে এসেছে, সুতরাং এটা আমি মনে করি যে বিজনেসের জন্য একটা বড় সুযোগ, বিজনেসম্যানদের জন্য এবং বিনিয়োগকারীদের জন্য। ব্যবসার পরিবেশ নিয়ে ব্যবসায়ীদের উদ্বেগ এবারের বাজেটে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু সাথে এটাও বলছেন যে পরিবেশ উন্নত না করলে প্রবৃদ্ধির যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ হবে না। যেখানে বড় বাধা হচ্ছে একটা ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে দপ্তরগুলোর কাছ থেকে অনুমোদন নিতে হয়, এই দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ, সেই সাথে আমলাতন্ত্রের যে কাঙ্ক্ষিত সহযোগিতা সেটা নিয়েও বরাবরের অভিযোগ। এক্ষেত্রে সরকার কিভাবে সমন্বয় করবে? না, এক্ষেত্রে এই বাজেটেও কিছুটা নির্দেশনা আছে। একটা হচ্ছে যে 7 দিনের মধ্যে যাতে লাইসেন্স পেতে পারে। কর্পোরেট সেক্টরের ক্ষেত্রে বোধহয় এটা আরও কমিয়ে আনা হয়েছে 48 ঘন্টার মধ্যে। এরকমের নির্দেশনা আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী দিয়েছেন এবং সেটা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে বলে আমি যতটুকু জানি, শুনতে পেয়েছি। সুতরাং এটা একটা বড় জায়গা। অর্থাৎ মোট কথা হলো যে এই বাজেটে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণভাবে রাখা হয়েছে যে ডিরেগুলেশনটা, অর্থাৎ বিনিয়ন্ত্রীকরণকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তারপরে ইজ অফ ডুইং বিজনেস করার ক্ষেত্রে যে প্রতিবন্ধক সেটাকে যাতে ইজি করা হয় সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারের যে ম্যানিফেস্টো আছে সেখানে বলা হয়েছে, আমাদের প্ল্যানিং কমিশন থেকে আমরা যে 5 ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক করছি সেখানেও এটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এবং আপনি দেখেন যে এই বাজেটে আরেকটা বিষয় বলা হয়েছে, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রায়ন। এটার মোটা দাগে কথা হলো অর্থনীতি যাতে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর কাছে যাতে সীমাবদ্ধ না থাকে, আমরা যে এটা বলি অলিগোপলিস্টিক বা মনোপলিস্টিক যে স্ট্রাকচারটা সেটা যাতে না থাকে, সেই জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে করে সবাই ব্যবসা করতে পারে, সবাই সেই সুযোগটা নিতে পারে এবং তারা যদি এগিয়ে আসতে পারে সেই ব্যবস্থা আছে। দ্বিতীয় আছে যে বিজনেসের এবং অর্থনীতির নতুন নতুন এরিয়াগুলোকে প্রমোট করার চেষ্টা করা হচ্ছে। যেমন ধরেন ব্লু ইকোনমি তো আগেও ছিল, কিন্তু সে এবার কিন্তু আরও জোর দেওয়া হচ্ছে। ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে, ঢাকা একটা বড় ক্রিয়েটিভ হাব করার কথা বলা হয়েছে। চট্টগ্রাম, উত্তরাঞ্চল যেসব জায়গায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট হাব আছে সেগুলোকে ডেভেলপ করার কথা চিন্তা করা হচ্ছে। তারপরে রিলিজিয়াস স্পোর্টস এগুলোকে যাতে ইকোনমিতে ইন্টিগ্রেট করা যায়, মেন স্ট্রিমে আনা যায়। এগুলো শুধু নট অ্যাজ এ রিলিজিয়াস, যে রিলিজিয়াস ট্যুরিজম আছে, রিলিজিয়াস ইকোনমি আছে, সেক্ষেত্রে স্পোর্টসের একটা ইকোনমিক আসপেক্টস আছে যেটাকে সত্যিকার যদি কাজে লাগে, তাহলে এইসব অনেক আনটেপড পটেনশিয়ালগুলোকে কাজে লাগানোর কিন্তু যথেষ্ট দিক নির্দেশনা এই বাজেটে আছে। সুতরাং এইসব দিককে চিন্তা করলে এবং এগুলো যদি সত্যিকার অর্থে বাস্তবায়ন করা যায়, আমি মনে করি যে অর্থনীতির অনেক দিকগুলো, নতুন নতুন দিকগুলো উন্মোচিত হবে। ডক্টর মঞ্জুর, আপনার কাছে জানতে চাই যে এনবিআর এর রাজস্ব আয়ের যে বাস্তবতা, চলতি অর্থ বছরে 16 লাখ কোটি টাকার মতো ঘাটতি থাকবে। প্রতি অর্থ বছরে ঘাটতি থাকে বিপুল পরিমাণে। সেখানে এই যে বিশাল একটা লক্ষ্য চাপিয়ে দেওয়া সরকারের পক্ষ থেকে, এটা রাজনৈতিক কিনা? দ্বিতীয়ত, ডিজিটাল অটোমেশন ব্যবস্থা পুরোপুরি কার্যকরের উদ্যোগ কিন্তু 20 বছর ধরে, তারও বেশি সময় ধরে এনবিআরে রয়েছে, সেদিক থেকে সুফল কিন্তু মিলছে না। এনবিআর এর প্রস্তাব ছিল সম্পদ কর আরোপের, সরকার সেদিকে গেল না। তিনটা বিষয়কে যদি বিশ্লেষণ করতে বলি। না, একটা হচ্ছে যে এনবিআর এর সক্ষমতার বিষয়ে অবশ্যই কাজ করতে হবে, এর কোনো সন্দেহ নাই। এবং সেই ক্ষেত্রে সরকার একটা টাস্ক ফোর্স গঠন করেছে এবং তারা নিয়মিত তদারকি করবে। অ্যাট দ্য সেম টাইম আমি যে কথাটা বললাম যে এনবিআরকে হয়তো আরও ঢেলে সাজানোর ব্যাপার আছে, এনবিআর এর সক্ষমতা বাড়ানোর বিষয় আছে, সেটা যদি করা যায় তাহলে কিন্তু আমাদেরকে এই ট্যাক্স সিস্টেম বা ট্যাক্সের যে একটা এটাকে কি বলবো, ট্যাক্সের এই লো ট্যাক্স একটা ট্র্যাপের মধ্যে যে আমরা পড়ে আছি সেখান থেকে বের হবো, না হলে বের হওয়া যাবে না। এটা একটু প্রথম এবং ফার্স্ট এবং মানে মেইন সত্য বলি। দ্বিতীয়ত, ডিজিটালাইজেশন আগে যে অবস্থায় ছিল সেটার থেকে গুণগত মান অবশ্যই বাড়াইতে হবে। অর্থাৎ আমি যেটা বলছি, ইকোসিস্টেমকে ডিজিটালাইজ বা অটোমেশন করতে হবে। আমি শুধু এনবিআর এর ট্যাক্স জমা দেওয়া সিস্টেমটাকে ডিজিটালাইজ করা এনাফ না, আমি পুরো সিস্টেমটাকে ইন্টারঅপারেবিলিটি বলি, ইন্টিগ্রেশন যদি না করি তাহলে কিন্তু আপনাকে সেই জনগণের লোকজনের কাছে ইন পার্সন যাবে, আসবে, হয়রানির কথা আসবে, বিভিন্নভাবে কথা বলবে, কিন্তু জনগণ যখনই যে কোনো জায়গায় ট্যাক্স মানে ট্রানজ্যাকশন করবে যেটা ট্যাক্সেবল, সেটা যাতে এনবিআর কাছে অটোমেটিক্যালি চলে আসে বা সেখান থেকে সে ট্র্যাক করতে পারে, তাহলে এই সিস্টেমের মাধ্যমে কিন্তু জনগণ অনেকেই ট্যাক্স দিতে বাধ্য থাকবে। এটা করতেই হবে।
আর তৃতীয়ত যেটা বললেন যে ট্যাক্সের আদায়ের ক্ষেত্রে এটা রাজনৈতিক কিনা চাপিয়ে দেওয়া, আমি চাপিয়ে দেওয়া বলবো না, কারণ সরকার তো খরচ করতে চায়। খরচ করতে হলে তার আয় বাড়াতে হবে, এবং আয় বাড়াতে হলে তার আয় বাড়ানোর ক্ষেত্রে একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে এনবিআর। নন ট্যাক্স রেভিনিউ খুবই কম, তো এনবিআরকে তো একটা টার্গেট দিতেই হবে, এবং সেই টার্গেটের ক্ষেত্রে কতটুকু বাস্তবায়িত হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। বিদেশি ঋণ পরিশোধের বড় একটা চাপ তৈরি হচ্ছে, এই চাপ কিভাবে মোকাবেলা করবে সরকার? দ্বিতীয়ত যে বিদেশি সংস্থা, উন্নয়ন দাতা সংস্থা এবং সেই সাথে উন্নত দেশগুলোর কাছ থেকে ঋণের জন্য যে আবেদন জানানো হচ্ছে, সেখানেও কি আমরা কাঙ্ক্ষিত মাত্রায় রেসপন্স পাচ্ছি কিনা? এডিবি রিসেন্টলি তার প্রেসিডেন্ট আসছিল, তারা আগামী 5 বছর $5 বিলিয়ন বাংলাদেশকে সহায়তা দিবে বা ঋণ দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে গেছে, এবং এটার সাথে আমরা একটা প্রকল্প বলেন, একটা প্রোগ্রাম বলেন, সেটা বলে ইন্টিগ্রেটেড গ্রোথ ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, হ্যাঁ, যেটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা করিডোরের মতো করে সেখানে বহু রকমের ইনভেস্টমেন্ট এবং সুতরাং এখানে একটা কমিটমেন্ট আছে। কিছু কিছু রেগুলার কমিটমেন্ট আছে বিভিন্ন দেশের কাছ থেকে। আইএমএফের সাথে সরকার একটা নতুন চুক্তি করতে যাচ্ছে বা একটা প্রোগ্রামে ঢুকতে যাচ্ছে, সেইখানে কিছু হতে পারে। সুতরাং বিদেশিরা কিন্তু অর্থ দেওয়ার জন্য, ঋণ দেওয়ার জন্য আকাঙ্ক্ষিত, কিন্তু প্রশ্ন হলো যে আমাদের যদি অর্থনৈতিক অবস্থাকে আমরা ঘুরে দাঁড়াতে পারি, আমরা যে লক্ষ্যমাত্রা সেট করেছি সেটাকে যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি, দেশের অর্থনীতির ভিতরে যেই সংস্কারগুলো, যে কাজগুলো করার কথা সেগুলো যদি করতে পারে, আমার ধারণা বৈদেশিক ঋণ বা বৈদেশিক অর্থায়নের কোনো অসুবিধা হবে বলে মনে করি না। কিন্তু বিষয় হলো বেসিক জিনিসগুলো রাইটভাবে আমরা করতে পারছি কিনা। 5 ইয়ার্স স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক তৈরি কাজ করছেন আপনারা, এর মধ্যে অনেকটাই কাজ এগিয়ে গেছে, কিন্তু এর আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হলো, শতবার্ষিকী পরিকল্পনা তৈরি করা হলো, সেদিক থেকে কি সরকার কোনো কিছু নিচ্ছে কিনা? যদি না নিয়ে থাকে তাহলে বিপুল অর্থ ব্যয় এই যে প্রকল্পগুলো, যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলোর ভবিষ্যৎ কি? না, একটা হচ্ছে এখানে দুটো জিনিস। একটা হচ্ছে আমি প্রথমে বলি 5 ইয়ার যে স্ট্র্যাটেজি কৌশলগত যে কাঠামোটা আমরা তৈরি করছি, এর সাথে আগের কৌশলগত যে পরিকল্পনা, তার একটা বড় পার্থক্য হলো যে এটাকে অনেকটাই আমরা স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক বলছি, নট অ্যাজ এ প্ল্যান, পরিকল্পনা। দ্বিতীয় হচ্ছে এই কৌশলগত কাঠামোটা সংস্কার, উন্নয়ন এবং সংস্কার কাঠামো বলা হচ্ছে। তো এখানে সংস্কারের কথাও বলা হচ্ছে, উন্নয়নের কথাও বলা হচ্ছে, এবং এটা একটা লিভিং ডকুমেন্ট হিসেবে আমরা বলছি, যাতে করে এটা কনস্ট্যান্ট মনিটর করা যায়, এটার বাস্তবায়ন দেখা হবে, এটার কি টার্গেটগুলো সেট করা হয়েছিল সেগুলো অর্জন কতটুকু হলো সেটা দেখা যাবে, প্রয়োজনে এটা রিভিশন এবং মডিফিকেশন করার স্কোপ থাকছে। সুতরাং এটা একটা অ্যাজাইল ডকুমেন্ট, এটা আগের মতো স্ট্যাটিক বা ডেট কোনো ডকুমেন্ট না। 5 ইয়ার প্ল্যান শেষ হয়েছে, 5 ইয়ার প্ল্যান শেষ হয়েছে 2025 সালে জুনে, তারপরে ইন্টারিম গভর্নমেন্টের 1 বছর ছিল না, আমরা নতুন করে আবার শুরু করছি এই বছর। তো এই প্ল্যান না থাকলেও যেসব প্রকল্পগুলো ছিল সেগুলো একটা স্ক্রুটিনি করা হচ্ছে। পরিকল্পনা কমিশনে একটা হাই লেভেল কমিটি করা হয়েছে, যারা আগের প্রকল্পগুলোকে যাচাই বাছাই করছে, এবং যেগুলো এখনও নেওয়া হচ্ছে সেগুলো কিছু রিস্কোপিং করা হচ্ছে এবং রিপারপাস করা হচ্ছে, যাতে করে সরকারের ম্যান্ডেট এবং সরকার ম্যানিফেস্টোর সাথে অ্যালাইনমেন্ট করে এই কাজগুলো করা যায় সেদিক থেকে। এবং এই প্রকল্পগুলোর ক্ষেত্রে 3টা জিনিস গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, যাতে আমরা যে টাকাটা ইনভেস্ট করবো সেটার যেন মূল্য আমরা অর্জন করতে পারি। রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টটা হবে সেটা রিটার্ন যেন প্রকৃতপক্ষে হয়, সেটা যে টাকার অঙ্কে হতে হবে তা না, সোশ্যাল, ইকোনমিক, অন্যান্য আউটকামের ভিত্তিতেও হতে পারে। তৃতীয় হচ্ছে ইফেক্টিভলি যাতে এটা সময় মতো ইমপ্লিমেন্ট করা যায়। ডক্টর মঞ্জুর হোসেন, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে আজকের আয়োজনে এটুকুই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।